আহা, আমি কথা বলছি তো। তোমার আগ বাড়িয়ে কথা বলার দরকার কি? শোনো, আগে ও কি বলে। তারপর তরির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। কেন চাও না বিয়ে করতে? কারণ কি? আয়েশা খাতুন তখনও দমে যাননি। তার চিলের মতো তীক্ষ্ণ চোখ জোড়া ভীষণ ক্ষুব্ধ হয়ে গিলে খাচ্ছে যেন। তরি ইতস্তত করলো, আমতা আমতা স্বরে বলল। প্রণয় ভাইয়াকে ছোট থেকে ভাই হিসেবে দেখেছি মামা, হুট করে বিয়েটা মেনে নিতে পারছি না। রফিক এবার আরেকটু গম্ভীর হলেন। দেখো তরি, আমারও এখন বিয়েটা প্রথমে মেনে নিতে চাইনি। প্রণয়ের পাগলামিতে বাধ্য হয়েছি। তুমি তখন বাসায় ছিলে না। বিকেলবেলা হঠাৎ এসে বলতে লাগলো তোমাকে বিয়ে করবে। আমরা রাজি না হওয়ায় ভাঙচুর শুরু করে দিয়েছিল। এমনটা নয় যে আমি ভয় পেয়ে রাজি হয়েছি। একবার আমারও ওকে না জেনে শুনেই কষ্ট দিয়ে ফেলেছিলাম। এবার আর আমরা সেটা করতে পারবো না। কিন্তু মামা, আমি এক্ষুনি এসব বিয়ে সম্পর্কে জড়াতে চাইছি না। আপনারা একটু আমার দিকটাও বিবেচনা করুন। আমার অতীতের সবই তো আপনাদের জানা। বলতে বলতে উদ্গ্রীব হয়ে উঠল তরি, উৎকণ্ঠা হলো। অথচ রফিক আগের মতোই বললেন। তোমার সাথে হওয়া ঘটনাগুলো জানি বলেই ডেকে এনে কথা বলছে। প্রণয় কেমন তুমি তা জানো। একটু মাথা ঠান্ডা করে সময় নিয়ে ভাবো। তোমার বাবার কথাও ভেবে দেখো। তিনিও কিন্তু এইটাই চান। সব কিছু ভেবেচিন্তেই তারপর মতামত জানিও। বাকিটা আমি দেখছি। দারুণ হতাশ হয়ে তরি সেখান থেকে চলে এলো, কিন্তু এসেই নিজের ঘরে গেল না। প্রথমে প্রণয় দরজার সামনে এসে আলতো হাতে কয়েকবার টোকা দিল। সারা শব্দ পাওয়া গেল না। আবারও দিল, এবারও না। সে কি ঘরে নেই? ভাবতে ভাবতে নিজের রুমের কাছাকাছি আসতেই টের পেল লাইব্রেরি ঘর থেকে আওয়াজ আসছে। দপ 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 দপ। নিশ্চয়ই প্রণয় ভেতরে। সে ছাড়া তো আর কারো সাহস নেই ভেতরে ঢোকার। তোরের পা থেমে গেল। লাইব্রেরির দরজা ভেড়ানো, ফাঁক ফোকর দিয়ে অল্প স্বল্প দুটির অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে। তোরে একটু সময় নিয়ে উঁচু গলায় ডাকলো। প্রণয় ভাইয়া। তৎক্ষণাৎ দপদপ শব্দটা থেমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, দরজাও পুরোপুরি খুলে গেল। সামনে দাঁড়ানো তরিকে দেখে ক্ষীণ অবাক হলো প্রণয়। হাসলো, ক্লান্ত হাসি। তরি বলল। ভেতরে ঢোকার অনুমতি দেওয়া যাবে? কিন্তু আমি তো এখানে কাউকেই ঢুকতে দিই না। আপনার সাথে জরুরি কথা আছে। প্রণয় পলক ফেলে তরিকে একটু দেখে নিল, সরে দাঁড়িয়ে বলল। আসো। এই লাইব্রেরি ঘরটা নিয়ে তরির শুরুতেই ভীষণ কৌতূহল ছিল। ভেতরে ঢোকার পরও সে কৌতূহলটা এক বিন্দুও কমল না। মুগ্ধতার রেশ টেনে হিঁচড়ে আটকে রাখলো। চারিদিকটা এত সুন্দর সাজানো, বইয়ে বইয়ে একাকার। মাঝখানের বড় জানালাটা খুলে রাখা, সাদা পর্দা দাপিয়ে সেখান থেকে শীতল অনিলেরা আনাগোনা করছে। তরি খেয়াল করে দেখলো এ ঘরে এসি নেই, যা আছে তা একটা ছোট্ট টেবিল ফ্যান। প্রণয় সেই ফ্যানটাই চালিয়ে দিল। ইশারায় তরিকে সোফায় বসতে বলে সে বসলো চেয়ারে। তারপর শুধালো। কি বলতে চাও? বিয়ে ভাঙা নিয়ে কিছু বলতে চাইলে কিন্তু লাভ নেই, আমি শুনবো না। আশপাশ থেকে নেত্রজোড়ে সরিয়ে এনে সরাসরি প্রণয়ের দিকে তাকালো তরি। গাঢ় দৃষ্টি, দৃঢ় কণ্ঠ। না, বিয়ে নিয়ে কিছু বলবো না, অন্য কথা আছে। এই যে মেয়েটা চোখে চোখ রেখে কথা বলছে। প্রণয় কিন্তু মোটেও প্রেমে পড়ছে না, মাতোয়ারা হচ্ছে না। একলাশ কষ্টে বড় বড় নিঃশ্বাস ফেলছে শুধু। মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন? তার যে যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছে না? সে তো এমন ছোট ছোট মুহূর্তও চেয়েছিল। এখন সেটা সত্য হলেও প্রণয় ভয় পাচ্ছে, ভীষণ ভয়। মস্তিষ্ক মন দুটোই একসাথে চিৎকার করে বলছে, মেয়েটার কথা শুনিস না প্রণয়, ও তোকে আবারও কাঁদাতে এসেছে। অথচ অবাধ্য প্রণয় নির্বিকারভাবে জিজ্ঞেস করল। কি কথা? কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিতে হবে, তারপর কিছু কথা বলবো। প্রণয় আর কিছু বলল না, ঘাড় কাত করে সায় দিল। তরি মনে মনে প্রশ্নগুলো সাজিয়ে নিল একবার। এরপর শুধালো। আপনি আমাকে ভালোবাসেন কখন থেকে? অনেক আগে থেকে। তুমি তখন 15 বছরের ছিলে। কিভাবে ভালোবেসেছেন? আপনাদের সাথে তো তখন আমাদের যোগাযোগই ছিল না। বাবা ছিল, বাবার ফোনেই তোমার তখনের কিছু ছবি দেখেছিলাম। ছবি দেখেই ভালোবেসে ফেলেছেন? তরির ক্ষীণ ঠাট্টার সুর। প্রণয়ের ভালো লাগলো না, গমগমে গলায় বলল। হুট করে ভালোবাসেনি, ভালো লাগা থেকেই ভালোবেসেছে। এতই যখন ভালোবাসতেন, তাহলে আমার সাথে এতদিন খারাপ ব্যবহার করে এসেছেন কেন? প্রণয় নিঃশব্দে কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল।
পুরনো কথাগুলো ভেবে বুকটা ভারী হয়ে আসলো যেন। তার বাম হাতটা টেবিলের ওপর রাখা, হাতের আঙুলগুলো স্থির নেই, আলতো করে বারবার টেবিলে আঘাত করছে। খুটখুট শব্দ হচ্ছে এতে, একদমই লঘু শব্দ। সেদিকে চেয়ে থেকে প্রণয় বলতে লাগলো, আমি তোমাকে অনেক আগেই বিয়ে করতে চেয়েছিলাম তোরই। বাবা মাও বলেছিলেন তোমার সঙ্গে আমার বিয়ে দিবেন। তখন আমি পড়ালেখার জন্য বাইরের দেশে ছিলাম। পড়ালেখা শেষে যখন এখানে আসলাম ততদিনই তোমার বিয়ের 1 বছর হয়ে গেছে। আমাকে বলা হয়েছিল তোমার আমার বিয়েতে তুমি আর তোমার পরিবারই রাজি ছিলে না। যদিও এটা মিথ্যে, আমি কয়েকদিন আগেই জেনেছি। কিন্তু যখন জানতাম না, ভেতরে ভেতরে তোমার প্রতি একটা চাপার রাগ কাজ করতো। না চাইতেও তোমাকে কষ্ট দিয়ে ফেলতাম। হাতের আঙুলগুলো থেমে গেছে। বহুদিনের সঞ্চিত কথাগুলো তরিকে বলতে পেরে একটু হলেও শান্তি পেল প্রণয়, কিন্তু পুরোপুরি না। সে গুলিয়ে ফেলেছে সব, গুছিয়ে কথা বলতে পারেনি। তরির দিকে একবার তাকিয়ে পরখ করে নিল প্রণয়। মেয়েটা কি আদৌ তার কথা বিশ্বাস করেছে? বোঝা গেল না। তরি সে সময় শুধালো, আপনার কথা বলা কি শেষ? প্রণয় মাথা দোলালো, শেষ। এবার আমি আপনাকে কিছু কথা বলবো, চুপচাপ কথাগুলো মন দিয়ে শুনবেন। কথার মাঝে কথা বলবেন না, ঠিক আছে? আচ্ছা। তরি আর এক দফা গুছিয়ে নিল সে কি বলবে। সত্যি বলতে তরির মায়া লাগছে। লোকটার আকুলতাময় দৃষ্টি ছুঁয়ে দেওয়ার মতো, কিন্তু সে তো অতি সাধারণ দমে যাওয়ার মতো মেয়ে না, একদমই না। ছোট্ট নিঃশ্বাস ফেলে তরি বলতে লাগলো, আপনি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসেন, ঠিক আছে। আপনি আমাকে অনেক ভালোবাসেন, এটাও মেনে নিলাম। কিন্তু আপনি ভালোবাসা আগলে রাখতে জানেন না প্রণয়। আপনার ভালোবাসা স্নিগ্ধ হলেও ভালোবাসার ধরন স্নিগ্ধ না। ভালোবাসায় বিশ্বাস প্রয়োজন, কিন্তু সত্যি বলতে আপনি কেমন যেন বিশ্বাস, ধৈর্য আগলে রাখা কিছুই আপনার মাঝে নেই। আপনি শুধু ভালোবাসতেই জানেন, পেতে চান, ভালোবেসে কষ্ট পেতে জানেন। অপর মানুষটাকে একটু বোঝার চেষ্টা করতে চান না। আমি বলছি না ভালোবাসলে অতিরিক্ত আত্মীপনা করতে হবে, ওটা ভালোবাসার পর্যায়ে পড়ে না। কিন্তু কোনো একটা কাজ যেটা বোঝাবে আপনি আমাকে মন থেকে চান, আমার প্রতি আপনি মুগ্ধ, এসব আমি কখনো দেখতে পাইনি, মন থেকে অনুভব করতে পারিনি। যখনই আপনার দিকে তাকিয়েছি দেখতে পেয়েছি একটা উদাস ছেলে যে কিনা কষ্টে দুমড়ে মুচড়ে গেছে। তার কেউ নেই, নিজের মাঝে হারিয়ে সে কি যেন কল্পনা করছে। সেই কল্পনায় হয়তো আমি আছি, কিন্তু আমি আমাকে কখনো উপলব্ধি করতে পারিনি। আপনি নিজেই চাইতেন না সেটা। আবার যখন খারাপ ব্যবহার করতেন মনে হতো আপনার মতো বাজে আর কেউ নেই, যার আশেপাশে আমি নামক কারো অনুভূতির কিছুই যায় আসে না। সে পারে শুধু আমাকে কষ্ট দিতে। আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি আমি মাহাতকেই কেন বেছে নিয়েছি? উত্তর দিচ্ছি, উনি আপনার একদম বিপরীত। হয়তো প্রকাশ্যে সব কিছু করেন, বেশি কথা বলেন, বক বক করে আমার মাথা খেয়ে ফেলে, বিরক্ত করেন, প্রচণ্ড বকাটে স্বভাবের। কিন্তু তার ভেতরকার তাকে আমি দেখতে পারি যেন একটা খোলা মেলে রাখা বই, যেই বইয়ে আমাকে নিয়ে এক একটা শব্দ, বাক্য, সবচেয়ে বড় কথা সে আমাকে সম্মান করে, আমার আবদারের জন্য মুখিয়ে থাকে, সবসময় চেষ্টা করে আমি যেন কখনো কোনো কিছুতে কষ্ট না পাই। দিনের পর দিন যে আমার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে গেছে, আমি কিভাবে এমন একটা মানুষকে তুচ্ছ করে ফেলে দিই? তবে হ্যাঁ, তাকে আমি ভালোবাসি না, ভীষণ পছন্দ করি। তাকে আমার অনেক ভালো লাগে, সে আমার পাশে থাকলে ভরসা পাই। আপনার বেলায় কিন্তু সেটা হয় না, বরং মায়া লাগে। এই মায়া থেকে আপনার সাথে 2-4 মিনিট বসে কথা বলতে ইচ্ছে হয়, এইটুকুই, এর বেশি কিছুই না। আপনি হয়তো আমাকে জেদ করে বিয়ে করতে পারবেন, কিন্তু আমরা কখনো সুখী হতে পারবো না। আপনি বলেছিলেন না আপনি অসুস্থ হয়ে গেছেন, আমারও মনে হয় একাকিত্বে ভুগছেন আপনি। কি করবেন, কি করা উচিত সেটা বোধহয় হারিয়ে ফেলেছেন। আপনার এমন একজনকে প্রয়োজন যে আপনাকে আগলে রাখবে, কিন্তু আমার প্রয়োজন যে আমাকে আগলে রাখবে, আমাকে সেইভাবে ভালোবাসা দেবে যা আমি এতকাল পাওয়ার জন্য ছটফট করেছি। আপনি ভালোবাসতে তো জানেন, কিন্তু আপনার ভালোবাসার ধরন আমাকে ভালোবাসে না। বাকিটা আপনি চিন্তা করুন, আমি কথাগুলো ভুল বলেছি কিনা। লম্বা দম ফেলে থামলো তরি। হাত পা ঠান্ডা হয়ে এসেছে তার, প্রবল আশঙ্কায় ভুগছে, ফাঁকা অনুভূতিতে কাঁপছে খুব। তার এই বোঝানো যদি প্রণয় না বোঝে তাহলে কি হবে, কি করবে সে? মাহাতকে কিভাবে সামলাবে? লোকটা তো এসবের কিছুই জানে না।
তাকে ভীষণ অবাক করে দিয়ে মারাত্মক শীতল গলায় প্রণয় আস্তে করে বলল, এইখান থেকে চলে যাও তরি, তোমাকে দেখে আমার দম বন্ধ হয়ে আসছে। রাত কত হয়েছে প্রণয়ের জানা নেই। লাইব্রেরি ঘরে সে কোনো ধরনের ঘড়ি রাখে না। তার মতে এই ঘড়ি মানুষকে আকর্ষণ করার দারুণ ক্ষমতা রাখে। কোনো কিছু শান্তিতে তারাহীনভাবে করতে চাইলেই সে তার ক্ষমতার অপব্যবহার করে আকর্ষণের সিস্টেমটা চালু করে দেয়। বলে, কাজটা বন্ধ কর তো, এখন তোর ঘুমানোর সময় হয়ে গেছে, 12টা বাজে, কাল না ডিউটি আছে। অথচ প্রণয় তো এই ঘরে আসে একটু শান্তিতে থাকার জন্যই, যেখানে কোনো তাড়া থাকবে না, সময়ের বিশ্রী জ্ঞানটাও কেউ দেবে না। তবে বাহিরের গভীর অন্ধকার বলে দিচ্ছে সময়টা 1 কিংবা 2-এর আশপাশে। টেবিলের ওপর মাতুল পেরেকগুলো ঘণ্টাখানেক ধরে একইভাবে পড়ে আছে। তার সব সময়কার বসার কাঠের চেয়ারটা ইদানিং সমস্যা করছে, বসতে গেলেই ভটভট আওয়াজ হয়। পেরেক ঢিলে হয়ে গেছে হয়তো, ঠিক করবে বলেই মাতুল আর পেরেক এনেছিল, কিন্তু তরি এসে যাওয়ায় সেটা আর করা হয়নি। এখন আর করতেও ইচ্ছে করছে না। মাথার ভেতরটা কেমন কিলবিল করছে, অসহ্য যন্ত্রণা। চোখ কি শুকিয়ে গেছে তার? কি হয়েছে কি, এত ব্যথা করছে কেন? প্রণয় হুট করেই উঠে দাঁড়ালো। 5 নম্বর তাক থেকে সেই বইটি নিল। জানালার পর্দা আরেকটু সরিয়ে নড়বড়ে ভটভট করা চেয়ারটায় বসে পড়ল সশব্দে। উদ্ভ্রান্তের মতো বইয়ের একটা অর্ধেক মতো খালি পৃষ্ঠায় লিখতে শুরু করলো। আমার দেখা প্রিয় নিষ্ঠুরতম মেয়ে, তুমি কি জানো আমি তোমাকে ঠিক কতটা চাই, ভালোবাসি? জানতে চাওনি বলেই হয়তো জানো না। বিশ্বাস করো, আমি তোমাকে আগলে রাখতে পারবো, তোমার সব আবদার পূরণে সর্বদা মুখিয়ে থাকতে পারবো। আমি চাইলে জোর করে তোমাকে বিয়েও করতে পারি। একটু আগের সময়টাতেও আমি সেটাই ভেবেছিলাম। অসুস্থ আমার তোমাকেই চাই, কিন্তু অসম্ভব বাজে সত্য, তুমি আমাকে চাও না। তোমার মনে মাহাদ এমনভাবে গেঁথে গেছে যে আমার দিকে তুমি একটু তাকানোর সময়টুকুও পাওনি। বুঝতে চাওনি আমার ভেতরে কি চলছে। আমি তোমাকে দোষারোপ করছি না, ওই ছেলেটাকেও না। দোষটা আসলে আমার। নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় তা আমার জানা নেই। এই একটা ব্যর্থতাই কি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে হয়তো। আমি স্পষ্ট সেই ব্যর্থতার পরাজয় দেখেছি। তুমি যখন আমাকে মাহাদের কথা বলছিলে, তোমার চোখে মুখে কি সুন্দর আনন্দ খেলা করছিল, যেন ছেলেটাকে নিয়ে কথা বলতে তুমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করো। আমি তাকিয়ে তাকিয়ে শুধু তোমাকেই দেখছিলাম। আমার ভেতরটা হতাশায় ভরে গিয়েছিল। এই আনন্দ উৎফুল্লতা আমি তৈরি করতে পারিনি কেন? এত নগণ্য কেন আমি? তুমিও হয়তো ঠিক তরি, হয়তো তোমার কথাগুলোই সঠিক। আমার সত্যি একজন আগলে রাখার মতো মানুষ প্রয়োজন, কিন্তু সেটা তুমি কেন নাও? আমরা কি একে অপরকে আগলে রাখতে পারি না? আসলে কঠিন সত্য কি জানো, আমি ওই ছেলে তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা মুখ্য না, তুমি কাকে ভালোবাসো সেটাই মুখ্য, মূল। আর এই কঠিন সত্যের উপরেই আমার অভিযোগ। কেন তুমি আমায় ভালোবাসলে না, পছন্দ করলে না, আমাকে একটু বুঝতে চাইলে না কেন তরি? আমি তো বেশি কিছু চাইনি। তারিখ লেখার জায়গা নেই। প্রণয় আর লিখল না, কলম রেখে দিল। অনুভব করলো তার চোখের ব্যথাটা আরও বেড়ে গেছে। স্বচ্ছ পানি কণাগুলো গাল ভিজিয়ে দিচ্ছে একটু একটু করে। তরির মতোই নিষ্ঠুর ওর দেওয়া অশ্রুরাও। পরের সময়গুলোর জন্য একটু বেশি তাড়াতাড়ি কেটে গেল। প্রণয় সবাইকে মানা করে দিয়েছে বিয়ের জন্য, সে তরিকে বিয়ে করবে না। রফিক সাহেব এ কথা শুনে চরম রাগারাগিও করেছিলেন, কিন্তু প্রণয় ছিল নির্বিকার। কারণ জিজ্ঞেস করলেও বলছিল না। এত এত প্রশ্নের জবাব থেকে বাঁচতে 2টো রাত বাসায়ও ফেরেনি। কোথায় ছিল, কিভাবে থাকছে কেউ জানে না। এ নিয়ে আয়েশা খাতুনের চিন্তার শেষ নেই। তবে অবাক বিষয়, মহিলা এই বিয়ে ভাঙা নিয়ে কাউকেই কোনো ধরনের প্রশ্ন করেননি। যেন বিয়ে ভাঙাতে বরং খুশি হয়েছেন তিনি। সারাক্ষণ মুখে বিস্তর একটা হাসি নিয়ে ঘোরাফেরা করেন। তরির সাথে দেখা হলে এই হাসির প্রস্থ আরও বেড়ে যায়। তার ছেলের একটা ভাব নিয়ে কেমন করে যেন তাকান তিনি। তরি শুধু দীর্ঘশ্বাস ফেলে। এই বাড়িটা তার জন্য আস্তে আস্তে নিষিদ্ধ হয়ে উঠছে। নিজেকে আজকাল জড়বস্তুই মনে হয় তার। বিয়ে ভেঙে যাওয়ায় তরির বাবাকেও ঢাকায় আসতে সেদিনই মানা করে দিয়েছিলেন রফিক সাহেব। একবার ডেকে তরিকে কারণ জিজ্ঞেস করার চেষ্টাও চালিয়েছিলেন। তরি ছিল তখন চুপচাপ, না জানার ভান করেছিল শুধু। ওদিকে আবার মাহাতকেও ডিসচার্জ দেওয়া হয়েছে। অনেকটা বিরক্ত হই লোকটা হাসপাতালের মানুষগুলোকেও ছাড় দেয়নি। সারাদিন নাকি এক বুলি আওড়াতে থাকে। আমাকে ডিসচার্জ দিচ্ছে না কেন? আমি একদম সুস্থ আছি, তবুও আটকে রাখার মানে কি? এত টাকা খাওয়ার লোভ আপনাদের? আমাকে এক্ষুনি ছেড়ে দিন বলছি।
নয়তো কিন্তু উল্টাপাল্টা খবর ছাপিয়ে দেবো। বাধ্য হয়ে যখন হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় তৎক্ষণাৎ ডিসচার্জ দিল, তখনও লোকটার তেরা স্বভাব গেল না। সে আবারও ডাক্তার নার্সদের পাগল বানিয়ে ছাড়ল। আশ্চর্য, আমাদের এখন ডিসচার্জ দিতে কে বলেছে? আমি অসুস্থ মানুষ, একা একা বাসায় যাবো নাকি? আমার বউ বিকেলে আসবে, তখন ডিসচার্জ দিবেন। এখন আমি এখান থেকে এক চোরও নড়ছি না। তরি উদাস চোখে মাহাদের এই পাগলামিগুলো দেখলো মাত্র, দেখলো না ঠিক শুনলো। নার্সরা প্রচুর আগ্রহ নিয়ে গল্প বানিয়ে বানিয়ে শোনালো তাকে। সাথে এও বলল তার কপালে নাকি একটা পাগল স্বামী ছুটেছে, যেন দেখে রাখে। কিন্তু আদৌ কি দেখার উপায় আছে মাহাতকে? লোকটা তো তাকেই দেখে কুল পায় না। ইদানিং মনে হয় তরির তাকে পছন্দ করা সহজ স্বীকারোক্তির পরপরই লোকটা আরও বেশি ছন্ন ছাড়া বেপরোয়া হয়ে গেছে। রাস্তা পর্যন্ত মাহাতকে ধরে ধরে আনতে হলো। সে এখনও পুরোপুরি সুস্থ না, শুধুমাত্র জেদ করে ডিসচার্জ নিয়েছে। এত মানুষের সমাগম, কোলাহল, ফিনাইলের বিশ্রী গন্ধটা মাহাত আসলে সহ্য করতে পারছিল না। তরি সেটা বুঝতে পেরেছে, এই জন্যই এ নিয়ে আর কিছু বলেনি। সিএনজি কোথায় ঠিক করেছ? অসুস্থতায় চোখ মুখ কুঁচকে রাখা ক্লান্ত মাহাত তরির দিকে আধো দৃষ্টিতে তাকিয়ে আছে। সে এখনও ঠিকভাবে হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু হাঁটলে কোমর জ্বালা করে শুরু হয়। এখনও হচ্ছে। তরি তাকে একটু দেখে নিয়ে আস্তে করে উত্তর দিল, আপনার বাসা ওইখানেই? এখন বাসায় যেতে ইচ্ছে করছে না, ঠিকানা চেঞ্জ করো, অন্য কোথাও যাবো। অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবেন? আপনার এখন বিশ্রাম প্রয়োজন। মাহাত আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল তরির কাঁধে। চোখ বুঝল, ধিমে যাওয়া স্বরে বলল, আমার এখন শান্তি প্রয়োজন তরি। চারিদিক থেকে কোলাহল এসে হইচই শুরু করে দিয়েছে। রিকশার তীব্র টুংটাং শব্দ কানে হরতাল জারি করছে যেন। বিস্তৃত মাঠ আজ ফাঁকা। সেদিনের তাগড়া ছেলেগুলো নেই। মাঠের সবুজ দুর্বাঘাসগুলো শুকিয়ে চুপসে গেছে। তাজা সতেজ ভাবটা নেই। নির্মল বাতাসে ঝাপটা ছুঁয়ে দিচ্ছে একটু একটু করে। তরি আরেকটু ঠিক হয়ে বসলো। মাহাত আগের মতোই তার কাঁধে মাথা হেলিয়ে বসে আছে। চোখ দুটো বন্ধ, নড়ছে না, নিঃশ্বাস ক্ষীণ ভারী। লোকটা কি ঘুমিয়ে গেছে? তরি হালকা করে ডাকলো, মাহাত ঘুমিয়ে গেছেন? মাহাদের উত্তর পাওয়া গেল না। তারা একটা বড়সড় গাছের নিচে বসে আছে। গাছের সাথে পিঠ ঠেকিয়ে ছায়ায়। এখান থেকে মেন রোড দেখা যায়। কিছু কপত কপতে কেউ দেখা যাচ্ছে। হাতে হাত ধরে ফুটফাতে হাঁটছে তারা। হাতে হয়তো লাল কতগুলো ফুল, নয়তো বাদামের থলে। কোনো একটা বিষয়ে কথা বলতে বলতে সশব্দে হেসে উঠছে তারা। তুরি কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলোই সেই সব। হালকা নিঃশ্বাস ফেলে আবারও মাহাতকে ডাকতে লাগলো, মাহাত উঠুন, এটা কোনো ঘুমানোর জায়গা হলো? দেরি হয়ে গেছে, বাসে যাবেন না? মাহাত। মাহাত নড়ল না তবু। তটির আঙুলগুলো আরও শক্ত করে আগলে ধরল। আস্তে করে বলল, ঘুমায়নি। তাহলে এতক্ষণ ঘুমের ভান করেছিলেন? না, ভালো লাগছিল তাই চুপ করেছিলাম। তরি ব্যাগের ভেতর থেকে ফোন বের করে সময় দেখে নিল। বিকাল শেষে সন্ধ্যা হচ্ছে। এখান থেকে বাসায় যেতে লাগবে সর্বনিম্ন 20 মিনিট বা আধা ঘন্টা, কিংবা তার চেয়েও বেশি। এমনিতেও রফিক সাহেব তার উপর রেগে আছেন। ওনার ধারণা তরি কিছু করেছে এই বিয়ে নিয়ে। আবার আজকে কাজেও যাননি তিনি, সারা দিন বাসাতেই ছিলেন। কিন্তু মাহাতকে রেখে চলে যেতেও মন সায় দিচ্ছে না। লোকটা দিন দিন এত এত মায়ার অধিকারী হচ্ছে। তরি মনে মনে হতাশ হয়। বাকি জীবনটা সে একা থাকতে চেয়েছিল। চাওয়াটা বোধহয় পূরণ হবে না, হওয়ার নয়। সময় গড়ালো। রৌদ্রে আচ্ছন্ন আকাশ ক্ষীণ করলো, মেঘলাটে রঙে ছেয়ে গেল। আচমকা মাহাত এক উদ্ভট প্রশ্ন করে উঠল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না তরি? শুধুই পছন্দ করো? কণ্ঠ স্বাভাবিক না, ভীষণ অস্বাভাবিক। ঠান্ডা, নির্লিপ্ত, শীতল কিছু। তরি একটুর জন্য থমকালো। পরক্ষণেই প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, এভাবে বলছেন কেন? পিঠে ব্যথা পাচ্ছেন না? ঠিক হয়ে বসুন, কোমর বেঁকে আছে, সেলাই খুলে গেলে। অথচ মাহাত দমল না। একই প্রশ্ন আবারও শুধালো। বাসো না? পরাজয় মেনে নিল তরি। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, বুঝতে পারছি না, আমার একটু সময় প্রয়োজন মাহাত। আমার কেন মনে হয় তুমি আমাকে কখনোই ভালোবাসবে না? না বাসো, কিন্তু আমাকে কখনো ছেড়ে যেও না তরি। বলতে বলতে মাহাত কেমন উদাস হয়ে উঠল। তরির কাঁধ থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসলো। চোখের দৃষ্টি এসে স্থির হলো মাঠের দূর কোথাও। তরি তার দিকে তাকিয়ে আছে অবাক নয়নে। সে না তাকিয়েও স্পষ্ট বুঝতে পারছে তা, কিন্তু পাশ ফিরে তরির চোখে চোখ রাখছে না। ভেতরটায় চাপা পড়া কিছু সুপ্ত ইচ্ছে। কথা এক করে বলতে মন উতলা হয়ে উঠছে। বললও সে ধীর স্থিরভাবে, দীর্ঘক্ষণ সময় নিয়ে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি তোমার বাবাকে কতটুকু ভালোবাসো,
তাহলে তুমি কি উত্তর দেবে তরি? অনেক ভালোবাসা, তাই না? কিন্তু আমাকে কেউ প্রশ্নটা করলে আমি কিন্তু এইভাবে উত্তর দিতে পারি না, চুপ থাকি। আমার তখন নিজেকে অনেক অসহায় লাগে। এত কিছু করেছে আমার বাবা, আমার বাবার জন্যই আমার মা আমার কাছে নেই, অথচ আমি চাইলেও তাকে ঘৃণা করতে পারি না। বাড়িতে গেলে যখন সে আহ্লাদ দেখায়, কাছে টানতে চায়, আমি তখন ভেতরে চমকে যাই, অবাক হই, আফসোসে ভেতরটা পড়তে থাকে। তার মুখের দিকে তাকালে কান্না চলে আসে। বাবার আদর কেমন আমি জানি না। ছোটবেলায় কেউ আমাকে বাবার আদরের সাথে পরিচিত করায়নি, বরং অন্যদের দেখে হিংসে করেছি বরাবর, এখনো করি। এখনো বাবার আদর কেমন জানতে চাই, কিন্তু সে যখন আদর করতে এগিয়ে আসে, রাগের যন্ত্রণায় আমার শরীর কাঁপতে শুরু করে। আমি নিজেকে আটকাতে পারি না, তার সব অন্যায় যেন আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই খারাপ লোকটা আমার বাবা হতে পারে না, তার আদরও খারাপ। তার ভেতরে ভেতরে কিন্তু আমি ঠিকই বাবার আদর পেতে মরিয়া হয়ে উঠেছে। চারিদিকে মাকে হন্য হয়ে খুঁজেছে, কিন্তু প্রতিবারই আমাকে শূন্য হাতে ফিরতে হচ্ছে, টেনে হিঁচড়ে একা করে দেওয়া হচ্ছে। আমি কেন একটা সুখী পরিবার পাইনি? আমি কেন সুখী না? আমি কিন্তু অনেক হাসাহাসি করি, নিজেকে হাসি খুশি রাখি, অনেক মানুষের সাথে মেলামেশা করেছি, কষ্ট করে নিজের গায়ে মাখতে চাই না। কিন্তু রাতের বেলা তখন কার সাথে হাসবো, মেলামেশা করব? তখন তো আমার পাশে কেউই থাকে না। কৃত্রিম হেসে নিজেকে সুখী প্রমাণ করার প্রতিযোগিতায় দৌড় লাগাই, বেঁচে হবার তারাও থাকে না। আমি ঘুমাতে পারি না জানো, মাঝে মাঝে মাকে স্বপ্ন দেখি, স্বপ্নে মা আমার জন্য কাঁদে। আমার এত কষ্ট হয়। আমি তোমাকে বলেছিলাম না আমি কাঁদতে পারি না, মিথ্যে বলেছিলাম। আমি কান্না করি তরি, বাচ্চাদের মতো চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলে, কিন্তু আমি ছাড়া সে কান্না কেউ দেখে না। মাহাদ একটু থামলো, তরিকে এক পলক দেখলো মাত্র। মেয়েটা মলিন মুখে চেয়ে আছে, কাঁদছে কি বোঝা যাচ্ছে না, বরং নিজেই মাহাদের হাতটা প্রথমবারের মতো শক্ত করে ধরেছে। মাহাদ হাসলো নিঃশব্দে, দারুণ হাসি, স্নিগ্ধ। বলতে লাগলো, আমি তোমাকে এত কিছু কেন বলছি জানো? এই যে তোমাকে পেলাম, আমার এখনো বিশ্বাসই হয় না। আমি অনেক কিছু হারিয়েছি, কিছু পাবো বলে আশা রাখতাম খুব কম। সত্যি বলতে তোমাকে পাবো বলে সে আশাও রাখিনি, শুধু অপেক্ষা করে যেতাম তুমি আমার হলে হবে, না হলে ঠিক আছে। কিন্তু এটা চিন্তা করা মাত্রই আমার বুক ভারী হয়ে যেত, মনে হতো আমি নিঃশ্বাস নিতে পারছি না, শরীর কাঁপত। এত বাজে অনুভূতি, ইচ্ছে করতে তোমাকে উঠিয়ে নিয়ে কোথাও চলে যায়। তুমি না ভালোবাসলে নেই, আমার একার ভালোবাসে চলবে। কিন্তু পরে মনে হতো সেই সুখটা তো আমি পাবো না যেটা আমি চেয়েছি। তুমি যদি আমাকে ঘৃণা করো, আর এখন যখন তোমাকে পেলাম স্বস্তি পাচ্ছি না, ক্ষণে ক্ষণে তোমাকে হারানোর ভয়টা জেগে বসে। তুমি যদি মিথ্যা হও, আমাকে ছেড়ে চলে যাও, এই ধরে তোমাকে আমার বুকের ভেতর ঢুকিয়ে রাখতে ইচ্ছা হয়। মানুষকে বুকের ভেতর ঢুকানো যায় না কেন? ভালোবাসার পাশাপাশি তুমিও আমার বুকে থাকতে। যখন ইচ্ছে তোমাকে বের করে রাখতাম, কথা বলতাম, তুমি আমার ভালোবাসা দেখতে পেতে, এত নিষ্ঠুর হতে না। মাহাদ উঠে দাঁড়িয়েছে একা একাই। কোমরের ব্যথাটা সে যে দাঁতের দাঁত চেপে সহ্য করছে, তরিকে বুঝতে দিচ্ছে না। তরি জানে, তবু বোঝে। অন্য সময় হলেই হয়তো লোকটা চোখ মুখ কুচকে আহাজারি করতো। আমাকে একটু ধরে উঠাও তো তোরে, কোমরে এত ব্যথা, দাঁড়াতে পারছি না। শক্তি থাকলে এখনই এই বস্তির মালিককে ধুয়ে টুয়ে রোদে শুকাতে দিয়ে আসতাম। এত ব্যথা। ভাবনার অকুল পাথরেই মাহাদ আওয়াজ লাগালো, বৃষ্টি হবে মনে হচ্ছে, চলো চলে যাব। তুমি তো মনে হয় ছাতা আনো নেই, তাই না? তরি মাথা নাড়ল, আনেনি। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পরনে জামাটা একটাবার ছেড়ে নিল, বালি ময়লা লেগে গেছে একদম। কাছে এসে শুধালো, এখানে কিন্তু সিএনজি অত পাওয়া যায় না, হাঁটতে হবে, পারবেন? মাহাদ তক্ষুনি নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হাত ধরো। তরি ধরল আলতো করে। সে আবারও বলল, একসাথে হাঁটবো। আপনি তো এক্ষুনি ঠিকমতো হাঁটতে পারছেন না, ব্যথা সহ্য করতে পারবেন? রিক্সা ডেকে আনি, অর্ধেক রাস্তায় রিক্সা দিয়ে যাব না হয়। মাহাদ মানল না, প্রখর দ্বিরুক্তি করল। জোর করে হাঁটতে হাঁটতে গম্ভীর গলায় হুমকি দিল, এই বিষয়ে আরেকটা কথা বললে কিন্তু তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবো তোরি। অসুস্থ বলে কি আমার গায়ে শক্তি নেই মনে করেছ? অনেক আছে, তুমি কল্পনা করতে পারবে না। শুনশান ঝিমানো পরিবেশ, হাসপাতালের লম্বা করিডোরটা শূন্য ফাঁকা। রাত কয়টা বাজছে? 12টা? 1টা?
সাথে হাত ঘড়ি কিংবা মোবাইল কিচ্ছু আনেনি তরি। আনার সময়টাও ছিল না। রফিক সাহেবের সকাল থেকে প্রেশার লো ছিল। রাতের খাবার দাবারের পর সেটা হুট করেই বেড়ে যায়। প্রণয় তখনও বাসায় ফেরেনি। কল করলেও শুধু রিং হচ্ছিল, ওপাশ থেকে কেউ ধরছিল না। অবস্থা বেগতিক দেখে আব্দুল, তরি আর আয়েশা খাতুনে তাকে ধরে হাসপাতালে নিয়ে এসেছে। নুরি আসেনি। মেয়েটা একটু বেশি অসুস্থ কিনা। প্লাস্টিকের চেয়ারগুলোর একটাতে হেলান দিয়ে বসেছিল তরি। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, এত ঘুম পাচ্ছে, কোনো মতে জোর করে চোখের পাতা খুলে রেখেছে সে। হামি দিচ্ছে ক্ষণে ক্ষণে। ঝাপসা দৃষ্টিতে হঠাৎ দেখল হন্তদন্ত পায়ে প্রণয় ছুটে আসছে খুব ব্যস্তভাবে। পাজোড়া তরির সামনে থামিয়ে লম্বা লম্বা শ্বাস ফেলে প্রশ্ন ছুড়ল, বাবার কি অবস্থা? কোন কেবিনে? তরি ততক্ষণে সোজা হয়ে বসেছে। ঘুম উবে গেছে বহু আগে। উত্তরে আস্তে করে বলল, মামা ঠিক আছেন, সামনের কেবিনে আছেন। প্রণয় এক পলক তাকালো, স্থির চাহনি। মেয়েটাকে অনেকদিন পর দেখছে সে। আগের থেকে সুন্দর হয়ে গেছে বোধহয়, তবে মুখটা একটু মলিন, বিষণ্ণ। সে নজর ফিরিয়ে দ্রুত কেবিনের দিকে ছুটল। তরি যেন হাঁপ ছেড়ে বাঁচল তখন। লোকটার মুখোমুখি হলে ভীষণ অস্বস্তিরা কোত্থেকে যেন উড়ে এসে জেকে বসে। সম্পর্কটা স্বাভাবিক নেই বলেই হয়তো। সময় গড়ালো। প্রণয় কেবিন থেকে বেরোলো অনেকক্ষণ পর। আস্তে ধীরে শরীরটাকে টেনে টেনে তরির পাশে ধপ করে বসে পড়ল। পরনে এখনও বাহিরের জামা কাপড়। হাসপাতাল থেকে হয়তো সরাসরি এখানে এসেছে। কেমন আছো? সরব প্রণয় আস্তে করে শুধালো। তরি প্রথমে ভেবে পেল না সে কি বলবে। প্রণয়ের সাথে কথা বলতেও তার এখন জড়তা কাজ করে, কিন্তু সে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। সম্পর্কটায় এত বেশি জটিলতা আসলেই অসহ্যকর। এভাবে তো ভালো থাকা যায় না। লোকটার জন্য তার ভীষণ মায়া হয়। ইচ্ছে করে কাউকে ধরে এনে প্রণয়ের সাথে প্রণয় ঘটিত কিছু করে দিতে। পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলে ভাবে, তা যদি সম্ভব হতো। তরি একটু সরে বসেছে। প্রণয় তাকিয়ে তাকিয়ে তরির জড়তাটুকু এই সরে বসা কাটার মতো গিলে নিল, অথচ সেটা দেখতেই পেল না তরি। উত্তরে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি। মামার কি জ্ঞান ফিরেছে? কথা বলেছেন? হ্যাঁ। কি বলেছেন মামা? প্রণয় এবার আর নয়নে তাকালো। তরিকে একবার পরখ করে বলল, কি বলবে? তোমাকে বিয়ে করতে জোর করছিল? তো আপনি কি বললেন? প্রণয় কেমন একটা সুপ্ত নিঃশ্বাস ফেলল, অতি সন্তর্পণে। তরি টের পেল না একদমই। অকপটে বলল, করবো না বলেছে। ভালো করেছেন। প্রণয় বুঝলো মেয়েটা আসলেই নিষ্ঠুর। নিজের ওপর তার খুব হাসি পেল। হাসলো ক্ষীণ, কিন্তু বেহায়ার মতো তার তবু তরির সাথে কথা বলতে ইচ্ছে করছে। বেহায়াপনার প্রশ্রয় বাড়িয়ে বলল, তুমি যাচ্ছ না কেন কেবিনে? বাবার সাথে দেখা করে আসো। তরি তখনও শুকনো হাসলো। মামি আমার এখানে থাকা পছন্দ করছে না। আব্দুল ভাইয়া আসলেই ওনার সাথে বাসায় চলে যাব। নুরি ভাবিও তো বাসায় একা। খুব ভালোবাসো মাহাতকে, তাই না? হুট করে এক অদ্ভুত প্রশ্ন করে বসলো প্রণয়। প্রশ্নটা করার পরই বুঝলো করাটা উচিত হয়নি, অথচ তরির ঠোঁটের কোণে তখনও সূক্ষ্ম হাসিটা লেগে আছে। সে ওভাবেই উত্তর দিল, আমি আগেও বলেছি, তাকে ভালোবাসি কি না আমি বুঝতে পারছি না। হয়তো ভালোবাসি, নয়তো ভালোবাসতে একটু সময় লাগবে, কিন্তু তাকে প্রচণ্ড রকমের অনুভব করি আমি। তার ভেতরকার তাকে দেখতে পাই, যে সে আমাকে ভালোবাসি বলে বলে বিরক্ত করে বলেই কিন্তু নয়। মাহাদের চোখে আমাকে হারানোর ভয় দেখেছি। তার চেয়ে বড় কথা, সে আমাকে পুরনো ভেঙে পড়া তরি থেকে নতুন তরি হতে সাহায্য করেছে। খুব বিরক্ত করেছে, ভীষণ আগলে রেখেছে, মন খারাপের সময় হাসিয়েছে। অথচ লোকটাই কিন্তু ভালো নেই। একটা কথা বলি প্রণয়, মনে কিছু নেবেন না। আপনি আমাকে কখনো বিশ্বাস করতে পারেননি, ভুল বুঝে কষ্ট দিয়েছেন। অথচ কিন্তু যত কিছু হয়ে যাক, মাহাত আমাকে কখনো কষ্ট দেয়নি। আপনি বরাবরই অধৈর্য। আমাকে আগে থেকে ভালোবাসলেও এখন পর্যন্ত ভালোবাসাটা ঠিকভাবে প্রকাশ করতে পারেননি, আমাকে বুঝতে দেননি। যেখানে মাহাত পদে পদে আমাকে আগলে রেখে বুঝিয়েছে ও আমাকে কতটা চায়। এমন মানুষকে আমি বলেই হয়তো এতদিন লেগে যাচ্ছে ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে। তরি থামলো। লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বুঝিয়ে দিল সে নিজেকে আজকাল কতটা সুখী ভাবে। এর পরের সময়টা
কাটলো রয়ে শয়ে। বাতাসের ঝাপটাগুলো বেড়ে চলল তীব্র থেকে তীব্রভাবে। বৃষ্টি হবে নাকি? না, অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও বৃষ্টির দেখা মিলল না, বরং বাতাস কমে গিয়ে ভ্যাপসা গরম হয়ে উঠল আশপাশ। হাসপাতালে নিজস্ব একটা গন্ধ চারিদিকে ঘুরে ঘুরে করতে লাগলো। এর মাঝে কেবিন থেকে বের হয়ে আব্দুল তরিকে তাড়া লাগালো বাসায় যাবে বলে। তরি প্রণয়কে একটু দেখে নিল, তখন মুচকি হেসে বলল, আমি আসলে আপনার প্রতি মায়া ছাড়া কখনো কিছু অনুভব করতে পারিনি, যে মায়া আপনার কাজে লাগবে না। কিন্তু আমি আপনাকে ভীষণ শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধা থেকে একটা অনুরোধ করব, স্বাভাবিক জীবনে ফিরে আসুন। এতদিন আমার সাথে অভিমান করে যেভাবে ছিলেন, এখনও অভিমান করে সেভাবেই থাকুন, কিন্তু মামার জন্য হলো এমন চুপচাপ থাকবেন না প্লিজ। মামা আপনাকে অনেক ভালোবাসেন। তরি আব্দুলের সাথে চলে গেল। বিশাল করিডোরে একা চুপচাপ বসে রইল প্রণয়। চোখ বুঝে অনুভব করলো তার তেমন একটা কষ্ট হচ্ছে না। কেন হচ্ছে না? তরি তাকে নিয়ে একটু হলেও চিন্তা করে বলেই হয়তো। বাঁধন বরাবরই শক্ত ধাঁচের মেয়ে। ডিভোর্স হওয়ার সময়টাতেও সে কাঁদেনি, বরং খুশি হয়েছে এমন একটা ব্যক্তি থেকে মুক্তি পেয়ে, যে তাকে কখনো ভালোই বাসেনি। ফোন করে শুধু তরিকে তার আনন্দের কথা বলে, কিন্তু তরি তো জানে তার আপা ওই লোকটাকে অনেক ভালোবাসে। শুধু হাসলেই কি সেটা মন থেকে হাসা হয়? মাহাদা তো কথায় কথায় হাসে, কই সে তো ভালো নেই। তরি গ্রামে যাবে বলে ভাবছে, 2-3 দিন সেখানে থেকে আসবে বাঁধনও বলছিল, কিন্তু বরকত সাহেব রাজি ছিলেন না। কারণ অবশ্য একটাই, অর্ণব। অসভ্য ছেলেটার উৎপত্তি বেড়েছে, বাজারে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় সমবয়সী ছেলেদের নিয়ে। শুনে তরি বলেছিল, তাই বলে কি আমি তোমাদের সাথে দেখা করতে আসবো না? আমার গ্রামে যাব না? ওই লোকটাকে ভয় পেয়ে ঘরে বসে থাকবো? তোমার মেয়ে আর আগের মতো নেই বাবা, রুখে দাঁড়ানোর শক্তি আছে। বাজে কিছু করতে চাইলে পিটিয়ে ছাড়বো একদম। বরকত সাহেব ভালো করেই জানেন বলা যত সহজ, করা কিন্তু অত সহজ না। কিন্তু তবুও তিনি মেয়েকে অত আটকালেন না, আসতে দিলেন। রফিক সাহেবও তরির গ্রামে যাওয়া নিয়ে কিছুই বলেননি। ওইবারের মতো প্রণয়কেও তাকে দিয়ে আসার কথা উচ্চারণ করেননি একবারও, নীরবে সম্মতি দিয়েছিলেন শুধু। গ্রামে এসে তরির দিন ভালোই কাটছিল, কিন্তু অর্ণবের ভয়ে বরকত সাহেব তাকে ঘর থেকে বেরোতেই দিচ্ছিলেন না। বেশি হলে বাড়ির আশেপাশে একটু হাঁটতে যেতে পারত সে। সেই দিন বরকত সাহেবও বাসায় ছিলেন না, কি যেন কাজ পড়েছে তার। বাঁধন ঘরে কাঁথা মুড়িয়ে ঘুমাচ্ছে, তিতির তখনও স্কুলে। তরির একা একা ঘরে বসে থাকতে ভালোই লাগছিল না। কতদিন নিজ গ্রামে ঘোরা হয় না, সে কবে দেখেছিল তিতিরদের বিদ্যালয়ের পাশে একটা নতুন পার্ক বানানো হচ্ছে। এতদিনে হয়তো হয়েও গেছে। এদিকে আবার তিতিরের ছুটি হতেও বেশি দেরি নেই। ওর না ভালো মতো গায়ে জড়িয়ে তরি বেরিয়ে পড়লো ঘর থেকে। পার্ক দেখে না হয় তিতিরকে নিয়ে আসবে, 2 বোন গল্প করতে করতে আশপাশ ঘুরবে। কিন্তু মাঝপথে অর্ণবকে টং দোকানে দেখতে পেল তরি। বড় বড় ছেলেদের নিয়ে তাস খেলছে সে, মুখে গিয়ে উপচে পড়া হাসি। তৎক্ষণাৎ তরির পা থেমে গেল। যতই সাহস দেখাক সে, এই মানুষটার সামনে নিজেকে বোবা প্রাণী মনে হয় তার। এক ঝটকায় যেন অতীতের সব কিছু চোখে ভাসে। তরি আর সামনে এগোলো না, পেছনে ফিরে চলে আসতেই নিচ্ছিল, অর্ণব দেখে ফেলল। না ফিরেও অর্ণবের হৈ হৈ কলরব শুনতে পেলে তরি, সে চিৎকার করেই ডাকছে, এই মেয়ে দাঁড়া, তোরা চেনা চেনা লাগতেছে কেন? কি অভিনয়! অর্ণব জানে তরি এসেছে, এটা যে তরি এটাও বুঝেছে। তার ছেলে পেলে তো আছেই বলার জন্য। তরি তবু দাঁড়ালো না, দ্রুত পা চালিয়ে চলে যেতে চাইলো এখান থেকে। কিন্তু অর্ণবের পালা চাকরগুলো সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো, যেন কোনো কঠিন দেওয়াল। অর্ণব এলো ধীরে সুস্থে, তরির চোখে চোখে চোখ রেখে কেমন বিশ্রী হাসলো। দাঁতগুলো হলদেটে বাজে দেখাচ্ছে, নেশা করার কারণে চোখ দুটো লালচে হয়ে আছে। রোগা পাতলা শরীর খিকখিক করে হেসে বলল, পাখি আমার তো দেখি সুন্দর হয়ে গেছে, শহরে বাতাসে কি আমাকে ভুলে গেছো জানে মা? তরি ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয়। তবু চোখ মুখ শক্ত করে বলল, আমাকে যেতে দিন। এত সহজে? তোমাকে কতদিন কষ্ট দেয় না, হাত যে নিষ্পিস করছে জানে মান। আবারও খিকখিক করে হাসলো অর্ণব। তরি কিছু বলতেই নিচ্ছিল, হঠাৎ এক পরিচিত কণ্ঠ শুনতে পেল, মাহাদের কণ্ঠস্বর। তরির চিনতে একটুও ভুল হয়নি। হাত নিষ্পিস করলে কেটে ফেলুন ভাই, এমন হাত রাখতে নেই। আসলেই এটা মাহাদ, এই যে সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে, মুখশ্রী দারুণ কঠিন। তরি ভীষণ 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 চমকালো।
বিমূঢ় হতবুদ্ধি চাহনিটা ওভাবেই আটকে রইল মাত্র। অথচ অর্ণব তবুও হাসছে। হিসিয়ে বলল, নতুন নাগর নাকি? তোমার তো দেখি অনেক সাহস বাড়ছে। ব্যাপার না, তোমার এই জেদটা আমার পছন্দ হয়েছে। ভাঙতে হবে। ছেলেটাকেও শক্তপোক্ত মনে হচ্ছে। কিছু একটা না করলে তো আমার এই গ্রামের মাতব্বর হওয়াটাই বৃথা। মাহাতকে একবার দেখে অর্ণব চলে গেল। সে ভুলেও এইসব জনসমাগমে কিছু করে না। ছেলেটাকে পরে দেখা যাবে। আপনি এখানে কিভাবে? মাহাত তখনও অর্ণবের যাওয়া দেখছে। প্রশ্ন এড়িয়ে বলল, এটাই কি অর্ণব? হ্যাঁ, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আমি তো 2 দিন পরে আসতাম, তাই না? তবুও কেন এলেন এখানে? মাহাত এবার ঠান্ডা চাহনিতে তরিকে দেখে নিল। মেয়েটা ভয়ে আড়ষ্ট হয়ে আছে। লঘু স্বরে বলল, আসার প্ল্যান ছিল না, দাদি মারা গেছেন কাল রাতে, সেজন্য এসেছিলাম। আমাকে জানাননি কেন? জানিয়ে কি হবে? তরি দীর্ঘশ্বাস ফেলল। মাহাদের দাদির কথা শুনে খারাপ লাগলেও তার চিন্তা অন্যদিকে। এই বেপরোয়া ছেলেটাকে কোনোভাবেই এখানে থাকতে দেয়া যাবে না। যদি অর্ণব কিছু করে ফেলে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি কখন যাবেন ঢাকা? আজই চলে যান, বিকালের বাসে। কথাটা মোটেও ভালো লাগলো না মাহাদের। ভ্রুকুচকে বলল, তুমি কি ইন্দুর তাকিয়ে ভয় পাচ্ছ? আশ্চর্য। ওই লোক ইঁদুর দেখতে হলো, কাজকর্ম কিন্তু মোটেও ইঁদুরের মতো না। বুঝতে পারছেন না কেন? তোমার মনে হয় আমি ওই টেনে ইন্দুরকে এমনি এমনি ছেড়ে দিয়ে চলে যাব? কি করবেন আপনি? আঁতকে উঠে বলল তরি। মাহাত ঠোঁট বাঁকিয়ে হাসল। তরির মাথার ওড়নাটা আরেকটু টেনে বলল, তুমি যা ভাবছো তাই। মাহাদের স্পষ্ট মনে আছে, এই উঠোন জুড়েই সে ছোটবেলায় দৌড়ে বেড়াতো। তার পিছু পিছু ভাতের থালা নিয়ে ছুটতেন তার মা। রডের তৈরি গেটটার দিক ঠিক ডান পাশের মাটির রান্নাঘরে মাকে সবসময় পাওয়া যেত। রান্নাবান্নায় ব্যস্ত হয়ে ভীষণ পাজি মাহাতকে পাটিতে বসিয়ে পড়ালেখা করাতেন তিনি। মাঝে মাঝে সুতির শাড়ির আঁচল দিয়ে ঘরমাক্ত ঘাড়, গলা, কপাল মুছতেন। আবার যখন মাহাত পড়া বাদ দিয়ে দুষ্টুমিতে লেগে যেত, উঠে এসে শক্ত হাতের 1-2টা চড় দিয়ে অনায়াসে পিঠ জ্বালিয়ে দিতেন। সে কি ব্যথা! ভাবলেই মাহাদের হাসি পায়। বাধাহীনভাবে প্রাণখোলা হাসিটা জায়গা করে নেয় পুরো ঠোঁট জুড়ে। চওড়া বিস্তর হাসি। অথচ এই হাসিতে কোনো উল্লাস নেই, আনন্দ নেই। চোখের পাতা কেঁপে ওঠে শুধু। এই বুঝি একটুখানি জল বাম চোখ দিয়ে গড়িয়ে পড়ল। ইস, তার মা যে এই উঠোনেই মৃত্যু যন্ত্রণায় কাতরেছে, ছটফট করেছে, সে করুণ দৃশ্য এখনও চোখে ভাসে। হাঁসফাঁস করতে থাকা মন বিষিয়ে ওঠে। বুক ভারী হয় প্রবল বিতৃষ্ণায়। চারিদিকে এত কষ্ট, যেন সেই কষ্টের মাঝে মায়ের বকুনি, খিলখিলানো হাসি স্পষ্ট শুনতে পাচ্ছে সে। মাহাত বেশি কিছু ভাবতে পারল না। উদাস মনটায় হঠাৎ লাগাম টেনে নূপুর সব প্রশ্ন করল, কি হয়েছে ভাইয়া, কি ভাবছিস? মাহাত সে কথার উত্তর দেয় না। সময় নেয় অল্পক্ষণ। মাঠের রান্নাঘরটার দিকে একাধারে তাকিয়ে থেকে বলে, মা এখানে সবসময় বসে থাকতো, জানিস, পাটি বিছিয়ে আমাকে পড়াতো, তোর সাথে খেলতো, রান্না করতো। তোর মনে আছে? মনে নেই ভাইয়া। আনমনেই উত্তর দিল নূপুর। তবে তার সত্যিই মনে নেই। মাটির রান্নাঘরটাকে এখন আসলে আর রান্নাঘর বলা যায় না, বড়জোর ভাঙাচোরা একটা স্টোর রুম বলা যেতে পারে। লার্কি কিছু মরিচিকায় ভরপুর পুরনো টিনের স্তূপ পড়ে আছে সেখানটায়। এই বাড়িটায় আগের মতো কিচ্ছু নেই। রশিদ সাহেব সব নতুন করে তৈরি করেছেন। একতলা বাড়িটা দুতলা করেছেন। টাইলস করা মেঝে, অ্যাটাচড বাথরুম। মাহাদের কেমন যেন দমবন্ধ হয়ে আসে। মনে হয় কোনো অচেনা পরিবেশে চলে এসেছে সে, যেখানে তার মায়ের হাতের স্পর্শ নেই, কোনো স্মৃতি নেই। ভাইয়ের মন খারাপের কারণ নূপুর সহজেই বুঝল। দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের হাতটা আলতো করে ধরল সে। আস্তে করে শুধালো, ভাত খাবি না? আমি নিজেই আজকে রান্না করেছি, আয়। মাহাত আস্তে করে জবাব দিয়ে বলল, আসছে। রশিদ সাহেবকে দেখে মাহাত মুচকি মুচকি হাসছে। কারণটা অদ্ভুত। মায়ের মৃত্যুর একদিনেই তার হাল বেহাল হয়ে গেছে। চোখ বেয়ে গড়িয়ে পড়া জলকণাগুলো সেকেন্ডে সেকেন্ডে গাল ঘষে মুছছেন তিনি, কিন্তু অশ্রুরা যেন ফুরাতেই চাইছে না। ফ্যাকাশে মলিন হয়ে আছে তার শ্যামলা মুখ। মাহাত হাসতে হাসতেই বলল, কেমন লাগছে আব্বা? প্রশ্ন শুনে ভীষণ চমকালেন রশিদ। গলায় ভাত আটকে খুক খুক করে কাশতে লাগলেন। মাহাত বেশ শান্তভাবেই ভরাট পানির গ্লাসটা এগিয়ে দিল। আবারও বলল, দাদি তো তার স্বাভাবিকভাবে আমাদের ছেড়ে চলে গেছে আব্বা। বয়স হয়েছে, একদিন মরতই। এক মাকে সন্তানের কাছ থেকে কেড়ে নিয়ে আবার সেই মায়ের জন্য কান্নাকাটি করাটা বেমানান, কেমন বিশ্রী দেখায়। তুমি আর কেঁদো না তো।
সত্যি সত্যি রশিদের কান্না থেমে গেল। ছেলের দিকে কিছুক্ষণ অসহায় নয়নে চেয়ে রইলেন তিনি। ভেতরকার আর্তনাদটা বের হওয়ার আগেই নূপুর বলল, আব্বাকে আর এসব বলে কষ্ট দিস না ভাইয়া। আব্বা শুধরে গেছে, আর তার কাজের জন্য সে অনুতপ্ত। তার অনুতপ্ত হওয়া কি আমাদের কাছে আমাদের মাকে ফিরিয়ে আনবে? এটা কিভাবে সম্ভব? ভাত খাওয়ার ইচ্ছে চলে গেছে বহু আগেই। প্লেটেই হাতটা ধুয়ে উঠে দাঁড়ালো মাহাত। চলে যেতে যেতে বলল, তাহলে আমার দ্বারা ভালো ব্যাপার করা সম্ভব না, সরি। রশিদ আর ভাত খেতে পারলেন না, তার বুকটা খা খা করছে। অনেকদিন পর সাহানার জন্য দমটা বন্ধ হয়ে আসছে। চোখ তুলে নুপুরের দিকে তাকালেন তিনি, বিবশ গলায় বললেন, মাহাত না, কোন মাইয়ারে পছন্দ করে বলতি? মাইয়ার নাম কি? বিয়ার প্রস্তাব পাঠাইলে কেমন হয়? নূপুর আধা খাওয়া প্লেটগুলো একটার উপর একটা রাখতে রাখতে বলল, ভাইয়াকে না বলে আগে কিছু করতে চাইও না, পরে হিতে বিপরীত হবে। সকাল থেকেই বরকত সাহেব খুশি খুশি আমেজ নিয়েই ঘোরাফেরা করছেন। বাজার থেকে কারণ ছাড়াই 2 প্যাকেট মিষ্টিও এনেছেন তিনি। তরি প্রথমে বাবার এইসব কাণ্ডে তেমন একটা পাত্তা দেয়নি। পরে জানতে পারে অর্ণবকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে সকালে। আপাতত রিমান্ডে আছে সে। তরির সাথে ডিভোর্সের পর অর্ণব যে ভালো ছেলে হয়েছিল তা কিন্তু নয়। চুপিসারে আড়ালে আবডালে বিভিন্ন কুনৈতিক কাজ করে গেছে। কয়েকটা মেয়ের জীবনও নষ্ট করেছে ধর্ষণের মাধ্যমে। এতদিন ক্ষমতার জোরে অসহায় মানুষেরা কিছু করতে পারেনি, সয়ে গেছে শুধু। এবার পালা তাদের রুখে দাঁড়ানোর। টিভি চ্যানেল, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া সহ সব জায়গাতেই অর্ণবকে ধিক্কার জানিয়ে পোস্ট করা হচ্ছে অহরহ। তুই জানি এইসব মাহাদের করা, সে ছাড়া এসব করবেই বা কি। মনে মনে ভীষণ শান্তিতে সিক্ত হয়ে উঠল তরি। যাক, সে যা ভেবেছিল অন্তত তা হয়নি। মাহাত মারপিট করেনি ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলল বেশ কয়েকবার। কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। বিকাল হতে না হতেই মাহাদের মেসেজ এলো, তোমার বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। তোমার বাপ কি এখানে এই জঙ্গলগুলো পরিষ্কার করে না? এত মশা কেন? তাদের আসো তো, কিছু নিয়েও এসো, ক্ষুধা লেগেছে। তরি ঠিক ঠিক তাই করল। তখনও বিকাল হয়নি, ঘড়িতে 3:30। চোরের মতো গা ঢাকা দিয়ে তরি বরকত সাহেবের আনা কয়েকটা মিষ্টি আর 2টা পরোটা প্লেটে করে নিয়ে নিল। পেছনের দরজা দিয়ে বের হতেই দেখলো মহা বিরক্ত মাহাত সাহেব সব সময়ের মতো চোখ মুখ কুচকে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। না কেমনভাবে কুচকে রেখেছে যে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। তরি ধীর পায়ে আর একটু কাছাকাছি হতেই খেয়াল করলো মাহাত ভালো নেই। তার কপাল জুড়ে সাদা ব্যান্ডেজ উঁকি দিচ্ছে, গালের এক পাশ ফুলে আছে, ঠোঁটের কোণে রক্ত জমাট বাঁধা। তরি তার পায়ের গতি বাড়ালো, দ্রুত এগিয়ে আস্তে আস্তে মৃদু গলায় শুধালো, আপনার এই অবস্থা কেন? হাতের ছোট ছোট লাল দাগগুলোর দিকে একবার তাকিয়ে মাহাত প্রবল অসন্তুষ্টি নিয়েই বলল, জানো না কেন? তোমার বাবার গাফিলতির জন্যই মশারা আজ আমাকে পেয়ে বসেছে। উফ, আমি মোটো মশার কামড়ের কথা বলছি না। আপনার শরীরে এমন কাটাচ্ছেরা কেন? কার সাথে মারপিট করে এসেছেন? মাহাত যেন শুনলই না। তরির হাতের প্লেটের দিকে চেয়ে চেয়ে বলল, কি এনেছ? আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, আসো খাইয়ে দেবে। তরি দমল না, ক্ষীণ রাগে কণ্ঠে বলল, আপনি আগে আমার কথার উত্তর দিন। এই গ্রামের মাতবরের সাথে হাডুডু খেলতে গিয়েছিলাম কাল রাতে। খেলতে গিয়ে ব্যথা পেয়েছে, সামান্য ব্যাপার। তরি ক্লান্ত শ্বাস ফেলল। মলিন নেত্রে মাহাদের কুচকানো মুখটা আরেক দফা দেখে নিয়ে বলল, কি দরকার ছিল এসবের? পুলিশে তো দিয়েছি। পুলিশে দিয়েছি তো কি, মনে একটা শান্তি আছে না? ওকে মেরে যে কি শান্তি পেয়েছি। এক একটা ঘষি দেওয়ার সময় বেয়াদবটা যেভাবে চেঁচাচ্ছিল, উফ, আমার কানটা ধন্য হয়ে গেছে। আবারও তেরা কথা। তরি ভীষণ হতাশ হলো। এ বিষয়ে আর একটাও কথা বলল না। ওড়নার ভেতর থেকে প্লেট বের করে বলল, অর্ণব জেলে যাওয়ায় বাবা খুশি হয়ে মিষ্টি এনেছেন, নিন এগুলো খেয়ে জীব ধন্য করুন। মাহাত সাথে সাথে খুশি হয়ে কিছু বলতেই নিচ্ছিল, তরি থামিয়ে দিল। ধমকের মতো করে বলল, আগে খেয়ে শেষ করুন, তারপর কথা। কিন্তু আমি তো তোমার হাতে খাবো। এটি কি খাওয়ার পরিবেশ? আমি কিভাবে খাওয়াবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি সেটা বলেছি? একটু দূরে গাড়ি পার্ক করা আছে, চলো। তরি অবাক হয়ে শুধালো, গাড়ি কোথায় পেলেন? মাহাত ততক্ষণে তরির হাত নিজের হাতের ভাঁজে টেনে নিয়েছে। এদিক ওদিক পরক করে বলল, ফ্রেন্ড থেকে ধার নিয়েছি, বলেছি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো, সেও দিয়ে দিয়েছে। আপনি কি কখনো শুধরাবেন না? মাহাত ঘাড় ঘুরিয়ে তরির দিকে তাকালো, তখন ফিসফিসিয়ে বলল, শুকুর করো মেয়ে, আমার মতো প্রেমিক পুরুষ তুমি এই পৃথিবীতে আর পাবে না।
তোমার উচিত পৃথিবীকে ধন্যবাদ জানানো। কোলে ল্যাপটপ নিয়ে বিছানার মাঝখানটায় বসে আছে মাহাত, মুখটা ক্ষীণ চিন্তায় জর্জরিত। অর্ণব মাতব্বর মানুষ, যদিও তার কীর্তিকলাপ সামনাসামনি আসার পর গ্রামে সবাই মিলে তার পদত্যাগ করতে চাইছে, করেও ফেলবে হয়তো, কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে। ক্ষমতার অপব্যবহার করে অর্ণব জেল থেকে বেরো হয়ে যেতে পারে, তাই একটা শক্ত প্রমাণ তৈরি করছে মাহাত। কিছু ভিডিও আছে তার কাছে, কাল রাতে ব্যাটাকে মারার সময় করেছিল। এই ভিডিও ভাইরাল হলে জেল থেকে বের হওয়ার পর লজ্জায় বাসা থেকে বের হতে পারবে না নিশ্চিত। আপাতত ভিডিওগুলো এক একটা চেক করে এডিট করায় ব্যস্ত সে। হঠাৎ দরজায় খটখট আওয়াজ হলো, আসতে না, ভীষণ জোরে। পরপরই ডাক শুনতে পেল আসমু আব্বা। রশিদ সাহেবের খসখসে কণ্ঠস্বর। মাহাত এক পলক দরজার দিকে তাকালো। দরজা ভেরানোই আছে, চোখ মুখ কঠিন করে কিবোর্ডে লাগাতার হাত চালাতে চালাতে অনুমতি দিল। আসো। অনুমতি পেয়ে রশিদ সাহেব তৎক্ষণাৎ ভেতরে ঢুকে পড়লেন। নিঃশব্দে ছেলের পাশে বসতে বসতে শুধালেন, কি করস? মাহাত যার পরনায় বিরক্ত হলো। তীব্র বিরক্তিতে ভেতরটা তেতো হয়ে গেল যেন। কাটকাট গলায় বলল, কি বলতে এসছো বলে যাও। এত ঘোরাচ্ছ বেচাচ্ছ কেন? তোর কাছে কি একটা সিগারেট হইব? তুমি এত রাতে আমার রুমে সিগারেট চাইতে এসছো? আশ্চর্য হয়ে ভ্রুকুচকে তাকালো মাহাত। রশিদ সাহেব এই দিক ওই দিক দৃষ্টি ঘোরালেন, ইতস্তত করলেন খুব। কথাটা বলা উচিত কিনা, মাহাত যদি রেগে যায়। অল্পক্ষণ দ্বিধাদ্বন্দ্ব করে তারপর আস্তে করে প্রশ্ন করলেন, তুই যে মাইয়ারে পছন্দ করস, মাইয়ার নাম কি, কেমন দেখতে? কইলে বিয়ের প্রস্তাব পাঠাই। তোমাকে সব কি বলেছে নূপুর? হ, মাইয়াদারে বকিস না। প্রথমে কইবার চাই নাই, আমি জোরাজুরি করার পর কইছে। ওর দোষ নাই। মাহাত তপ্ত নিঃশ্বাস ফেলল, রয়ে শুয়ে সময় নিয়ে উত্তর দিল, ঠিক আছে, ওকে কিছু বলবো না, তুমি এখন যাও, আমি ঘুমাবো। মুখ দিয়ে ঘুমোবো উচ্চারণ করলেও মাহাদের চোখে মুখে মোটেও ঘুমানোর তাড়া নেই। যত যাই হোক, এখন সে কিছুতেই ঘুমাবে না। তাকে তাড়াতেই মূলত এসব বলছে ছেলেটা। রশিদ সাহেব বুঝছেন, জানেন, তবে ইচ্ছে করেই নড়লেন না সেখান থেকে। অনেক দিন ছেলেটার সাথে মন ভরে কথা বলা হয় না। তিনি বলতে চাইলেও মাহাত সুযোগ দেয় না। ব্যাপারটা যে একজন বাবার জন্য কতটা কষ্টের রশিদ পদে পদে টের পান। তিনি অস্বীকার করবেন না, দোষ তারও আছে, কিন্তু এই দোষের মাসুল কি কোনো দিন ঘুচবে না? ছেলেটা কি একটু ভালো করে তাকাবে না তার দিকে? বয়স হয়েছে, আর তো কয়দিন, যে কোনো সময় পরপারের জন্য ডাক পড়ে যাবে। তুই তো কিছু কইলি না, মাইয়ার নাম কি, প্রস্তাব কি পাঠামো? তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না আব্বা, আমারটা আমি দেখে নেব। এটা কিরকম কথা মাহাত? আমি তো পাপ লাগি, এইটুকু তো আমি করুমি। অনেক কিছু করেছ, না চাইতে অনেক কিছু করে ফেলেছ, আর প্রয়োজন নেই। তুমি শুধু আমাকে একে একটু ছেড়ে দাও, তোমার এই আল্লাহ জীবন আমার আর ভাল লাগছে না। না চাইতেও গলা উঁচিয়ে কথাগুলো বলেই ফেলল মাহাত। মেজাজ খিটখিটে হয়ে গেল নিমেষেই। রশিদ সাহেব কষ্ট পেলেন, ভীষণ কষ্ট। বলতে চাইলেন, আমার কি ক্ষমা করণ চায় না? আমি তো আমার ভুল স্বীকার করছি। তোমার ছেলে উদার মন মানসিকতার হলে অবশ্যই করত, কিন্তু যতই হোক, তোমার মতো মানুষের রক্তে আমার শরীরটা বইছে। তোমার মতই আমার ঠিক সব বিষয়ে দয়াময় আসে না। সেখানে তো তুমি আমার মাকেই মেরে ফেলে ক্ষমা চাইছ। তোর মা যে এইভাবে মইরা যাইব আমি বুঝতে পারি নাই মাহাত, আগে জানলে। কথা শেষ করতে দিল না মাহাত, সশব্দে ল্যাপটপ বন্ধ করে দিল। আগে জানলে তুমি এমনই করতে আব্বা। আমার জন্য তোমার কোনো কালেই দয়ামায়া ছিল না। আমার আম্মা তো কালা ছিল, তাই এমন করছিল, তাই না? তুই ভুল ভাবতাছস বাপ। মাহাত কেমন অধৈর্য হয়ে উঠল। একরাশ যন্ত্রণা চেপে রশিদ সাহেব উঠে চলে গেলেন। হঠাৎ উপলব্ধি করলেন বড় বেশি অন্যায় করে ফেলেছেন তিনি। এর কি আসলেই ক্ষমা নেই? দিনটা বৃহস্পতিবার। তরির সাথে মাহাদেরও ঢাকায় যাওয়ার কথা আজকে। মূলত তরি আজকে যাবে বলেই লোকটা অফিস থেকে 3টা দিন ছুটি বাড়িয়ে নিয়েছিল, কিন্তু কই, বাস তো ছেড়ে দেবে এখন। মাহাদের তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। বাসা থেকে আসার আগে কলও করেছিল অনেকবার, ধরেনি। ক্রমশই তরির মন খারাপ হয়ে এলো। বারবার জানালা গলিয়ে বাহিরের দিকে তাকাচ্ছে সে। বাবা পাশে বিধায় কলও করতে পারছে না। দেখতে দেখতে ড্রাইভার বাসে উঠে বসলো। বরকত সাহেব তরির মাথায় হাত বুলিয়ে দিলেন, বিদায় জানালেন। তরির মন তখনও হাঁসফাঁস করছে, লোকটা গেল কই? বাস ছেড়ে দিতেই তরি বেদিশা হয়ে উঠল। ফোন বের করে আরও একটাবার মাহাতকে কল করার আগেই কোত্থেকে যেন মাহাদেশে উদয় হলো। থরির পাশে দপ করে বসে নিঃশ্বাস ফেলল দুবার। হাতের চিপস, কোমল পানীয় পলিথিনটা এগিয়ে দিয়ে বলল, নাও।
তোরই একবার তাকালো, শুধু নিল না, চরম অভিমান নিয়ে শুধালো। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? বাসেই। মিথ্যে বলছেন কেন? মিথ্যা বলছে না তরি, পেছনে দিকে ছিলাম। কেন, আপনার সিট কি পেয়েছেন? না, এটা আমার সিট। তোরই রেগে গেল কারণ ছাড়াই। তাহলে সামনে আসছিলেন না কেন? ইচ্ছে করে লুকিয়েছিলেন, তাই না? ইচ্ছে করে আমাকে জ্বালিয়েছেন। এত খারাপ কেন আপনি, বেয়াদব লোক! সাথে সাথে বড় বড় চোখে তাকালো মাহাত। তোরই খুব কঠিন করে অন্যদিকে চেয়ে আছে, প্রচণ্ড অভিমানে মনে মনে কথা না বলার পণ নিয়েছে হয়তো। মাহাত তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই হেসে ফেলল শরীর দুলিয়ে, সশব্দে আদুরে কণ্ঠে প্রশ্ন ছুড়ল। বেশি রাগ করেছ? তোরের উত্তর নেই। মাহাদের হাসিটা আরেকটু প্রশস্ত হলো, মন ভরে উঠল আচমকা এই অভিমানী তরিকে দেখে। শক্ত খোলস ডিঙিয়ে তার তরি পুছে এমনই। মেয়েটাকে টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরল মাহাত। তরি মানা করেনি, চুপচাপ আছে। মাহাত লঘু স্বরে কেমন প্রশান্তি নিয়ে বলল, তুমি অভিমান করতে শিখে গেছো তরি, আমাকে বকতে শিখে গেছো। তরি তবুও কিছু বলছে না। মাহাত তাকে প্রাণ ভরে কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখলো। তারপর হঠাৎ কিছু মনে পড়তে পকেট থেকে ফোন বের করলো সে। গ্যালারিতে ঢুকলো, একটা ভিডিও প্লে করে তরির সামনে ধরে বলল, দেখো। ভিডিওটার নিজস্ব কোনো শব্দ নেই, হলেও হয়তো সাউন্ড কমিয়ে রাখা। ঘোলা ঘোলা আবছাভাবে অর্ণবকে দেখা যাচ্ছে। গায়ে শার্ট নেই, প্যান্ট নেই, গ্রামের খোলা রাস্তায় ওভাবেই দৌড়াচ্ছে সে। তরি তৎক্ষণাৎ চোখ বুজে ফেললো, ক্ষীণ গলায় আর্তনাদ করে উঠল, এসব কি কি দেখাচ্ছেন আমাকে? বিনোদন। বিনোদনটা কালকে সবাই দেখবে। যে মাহাদের কপালে দৃঢ় ভাঁজ পড়ল, গাঢ় গাম্ভীর্য নিয়ে বলল, তোমার কেউ ছেলের জন্য দয়া হচ্ছে তরি? না। তাহলে সে বললে কেন? বলেছি এমনি, আপনি চুপ থাকুন। না, আগে বলো শুনি। আপনি চুপ থাকুন মাহাত। মাহাত চুপ থাকলো না। এক পশলা বৃষ্টির মতো ঝরেই চলল, ঝরা পাতার মতো মিয়ে যাচ্ছিল তরি। কোথাও একটা সুখ খুঁজতে খুঁজতে হঠাৎই যেন সেটা পেয়ে গিয়েছিল। সে সময় মাহাত কানের কাছে ফিসফিস করে বলছিল, আমি ভেবেছিলাম আমি কখনো তোমাকে জড়িয়ে ধরতে পারবো না। ভেবেছিলাম তোমাকে ছুঁয়ে দেখা আমার আর হবে না। চুমু খেয়ে তোমার লজ্জা রাখা মুখ দেখা হবে না। ফুটপাতে হাতে হাত রেখে হাঁটা হবে না। তোমাকে ভীষণ জ্বালিয়ে অতিষ্ঠ করা হবে না। ভেবে ভেবে কষ্টে গুমড়ে গিয়েছিলাম অনেকবার। আমি এখন সেসব রসুন নিচ্ছি মেয়ে, সারা জীবন নেব। মাহাদ এমন কখনো উসুল নিতে পেছপা হয় না। ঢাকার চিরচেনা এই অট্টালিকায় ফিরে এসে তরি কেমন দমবন্ধকর অনুভূতি হলো, যেন এক রোবটের দুনিয়ায় ফিরে এসেছে সে। কারো মুখে হাসি নেই, পরিবারের মতো আনন্দের জমজমাট পরিবেশ নেই, কথা নেই। বরং তরিকে ফিরতে দেখে আয়েশা খাতুন একটু বেশি মুখ কুচকালেন এবার। মামার অভিব্যক্তিও ছিল অচেনা, এবার নিচ থেকে ডেকে কথা পর্যন্ত বলেননি তিনি। হয়তো বিয়ে নিয়ে সেই রাগের রেশটা এখনও আছে। রাতে যখন খাওয়া দাওয়া হচ্ছিল আয়েশা খাতুন ঠোঁট বাঁকিয়ে প্রায় বলেই ফেললেন, তুমি কি আজীবন এখানেই থাকবে বলে ভেবে নিয়েছো? হ্যাঁ, এটা কেমন কথা? তরি তখন মাত্রই এক লোকমা ভাত মুখে দিয়েছে। আয়েশা খাতুনের কথা শুনে গলা দিয়ে নামতে চাইল না তা। আর চোখে মামার দিকে একটুখানি আশা নিয়ে তাকাতে বুঝলো মামাও তার আপন ছিল না কখনো। প্রণয়ের জন্য যা একটু স্নেহ ভালোবাসা দেখাতেন। সে আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেলল, অপমানটা সযত্নে গিলে ফেলে উত্তর দিল, আমি তো আগেই যেতে চেয়েছিলাম মামি, মামাই তো আটকে রাখলেন। আটকালে কি তোমার থাকতে হবে? মামা মানুষ, এসব বলবেই। তোমার কি আক্কেল নেই? কথা গায়ে বিঁধল খুব। কোথাও যেন তীব্র পছন্দ হলো, তীব্র থেকে তীব্রতর। কিন্তু তর্কে যেতে মন সায় দিচ্ছে না। নির্লজ্জের মতো তরি আরেক লোকমা ভাত মুখে পুড়ে নিল, বলল, কয়েকটা দিন সময় দিন মামি, বাসা খুঁজছি। আয়েশা খাতুন আবারও মুখ বাঁকালেন, বিড়বিড় করে কী যেন বললেন। তরি শুনতে না পেলেও জানে তিনি নিশ্চিত তাকেই গালমন্দ করছেন। বাড়ির সবাই তরিকে অপছন্দ করলেও সালেহার কথা ভুললে কিন্তু চলবে না। আয়েশা খাতুনের ভয়ে সামনাসামনি কিছু করতে না পারলেও তরি যখন রান্নাঘরে নিজের এঁটো প্লেট ধুতে গেল, সালেহা যার পরনায় জাপটে ধরল তরিকে। ভীষণ শক্ত আলিঙ্গনে কেঁদে ফেলল হু হু করে। তরি প্রতিক্রিয়া করার সময় পেল না, নিজেও জাপটে ধরতে পারল না। তার চোখে মুখে তখন বিমূঢ়তা নৃত্য করছিল। ভাবছিল এই ছোট্ট মেয়েটার সাথে তার তো কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ এই অনুভূতিটা, তাকে না দেখতে পেয়ে মেয়েটাকে এঁটে ফেলাটা কি স্নিগ্ধ, আপনজনদের থেকেও কি ভীষণ আপন। তরি আস্তে আস্তে তার বাম হাতটা সালেহার পিঠে আলতো করে রাখলো, নরম সুরে শুধালো, কাঁদছো কেন সালেহা? সালেহা চোখের পানিতে গাল ভিজিয়ে ফেললো নিমিষে। তুমি মাত্র আসলা আপা, এখনই চইলা যাওয়ার কথা কও কেন? আমি তোমারে ছাড়া কেমনে থাকমো? আমি কি এখানে সারা জীবন থাকার জন্য এসেছি নাকি?
চলে তো একদিন যেতেই হতো। কিন্তু আমি তো তোমারে অনেক ভালো পাই। তুমি এইখানে না থাকলে আমার মন টিকবো না আপা। তোরে আরেকটু নরম সুরে বোঝালো। কান্না থামো সালেহা, আমি যেখানেই যাই না কেন তোমাকে আমার সব সময় মনে পড়বে। আমি নিয়মিত কল করব তোমায়, পারলে দেখা করতে আসবো। কিন্তু আমার কাছে তো মোবাইল ফোন নাই। আমি যাওয়ার আগে কিনে দিব একটা, ঠিক আছে? সালেহার মন একটু হলেও ভালো হলো যেন। কিছুক্ষণ তরিকে জড়িয়ে রেখে সরে দাঁড়ালো সে। গাল মুছে কাজ করতে লাগলো আবারও। তরি জিজ্ঞেস করলো, তরকারিগুলো ফ্রিজে রেখেছো? না আপা। তাহলে তুমি তরকারিগুলো ঠিকঠাকভাবে ফ্রিজে রাখো, আমি ওগুলো ধুয়ে দিচ্ছি। অথচ সালেহা শুনল না। ঘোর মেজাজ দেখিয়ে বলল, তুমি আসছো বেশিক্ষণ হয় নাই আপা, রুমে গিয়া শুইয়া থাকো, আমি একলা একলা করতে পারবো। সালেহাকে কিছু বলেও টলানো গেল না। তরিও খানিকটা অসুস্থ বোধ করছিল, মাথা ব্যথা করছে প্রচণ্ড। সরব যাওয়ার পথে কলিং বেল বেজে উঠল একাধারে 3-4 বার। তরি তার যাওয়ার রাস্তা পাল্টালো, এগিয়ে গিয়ে সদর দরজা খুলল। প্রণয় দাঁড়িয়ে আছে, চোখ মুখ শুকনো। শরীর একটু শুকিয়েছে কি? শুকিয়েছে বোধ হয়। তরি এক পলক তাকিয়ে সরে দাঁড়ালো, কিন্তু প্রণয় ভেতরে ঢুকছে না। নিষ্পলক চেয়ে দেখছে ওকে। মুখশ্রীতে কি যেন খেলা করছে, তরি ধরতে পারল না। প্রবল অস্বস্তি নিয়ে বলল, ভিতরে ঢুকছেন না কেন? জিভ দিয়ে শুষ্ক অধৈর্যরা সিক্ত করে নিল প্রণয়। আরেকবার তাকালো কয়েক সেকেন্ডের জন্য, পরপরই গটগট পায়ে ঢুকে পড়ল ভেতরে। দরজায় মৃদু করাঘাতে শব্দ হচ্ছে। ঘড়িতে রাত 1:02। সেই 12টায় ঘরে এলেও তরির চোখে নিষ্ঠুর ঘুমের দেখা নেই। জানালা গলিয়ে বাহিরের নিকষ কালো সৌন্দর্য পরখ করছিল সে। দরজা ধাক্কানোর শব্দে একটু অবাকই হলো। এ সময় কে এসেছে? সবার তো এতক্ষণে ঘুমিয়ে যাওয়ার কথা। ক্ষীণ দ্বিধা নিয়ে তরি উঁচু গলায় বলল, আমি। আরেক দফায় বিস্ময় সাগরে ডুব দিয়ে উঠল তরি। কণ্ঠটা প্রণয়ের। সে এত রাতে এখানে এসেছে কেন? আপনি এত রাতে এখানে? দরজা খোলো বলছি। তরি ইতস্তত ভঙ্গিতে দরজা খুলল। প্রণয় দরজার সম্মুখে শটান হয়ে দাঁড়িয়ে আছে, হাতে বইয়ের মতো কি যেন। তরি ভ্রুকুচকে তাকাতেই বলল, ভেতরে ঢুকতে দিবে না? তরির বিশাল বিস্ময়ে শেষ হবার নয়। প্রণয়ের ঠোঁটের হাসিটা তাকে আরও ভাবিয়ে তুলছে। এই লোকের কি হয়েছে? এমন অদ্ভুত আচরণ করছে কেন? আপাতত প্রশ্নগুলো দমিয়ে প্রণয়কে ভেতরে ঢুকতে দিল সে। প্রণয় আস্তে ধীরে বিছানার একপাশে বসল। চঞ্চল চোখ দুটো পুরো ঘরময় ঘুরঘুর করছে। আপনি এখানে কেন এসেছেন বললেন না? মনোযোগটা এবার তরির দিকে স্থির করল প্রণয়। হালকা কণ্ঠে বলল, বসো। তরি বসল না, ঠায় দাঁড়িয়ে রইল। তা দেখে অল্প হাসল প্রণয়। হাতের বইটা একবার আলতো করে ছুঁয়ে দেখল, সময় নিল। এরপর ঠোঁটের হাসিটা প্রগাঢ় করে বলল, এই বইটা আমার জন্য অনেক মূল্যবান তরি। আমি আমার সব অনুভূতি লিখে রাখি এখানটায়। কিন্তু আমার কি মনে হয় জানো, বইটায় সব কিছু লিখে রাখা উচিত হয়নি। অন্য কোনো হ্যাপি এন্ডিং বইয়ে আমার অনুভূতি লিখলে হয়তো আমার জীবনটাও হ্যাপি এন্ডিংয়ে ভরে যেত। হ্যাপি এন্ডিং, যেখানে দুঃখের চিহ্ন থাকবে না। এটা কি আসলে সুস্থ স্বাভাবিক হাসি? তরির মনে হলো না। আশ্চর্য চোখে সে তাকিয়েই থাকলো। প্রণয় উঠে দাঁড়ালো এবার, তরির কাছাকাছি এলো। বিমূঢ় হয়ে চেয়ে থাকা মেয়েটির হাতের মাঝে বইটা দিয়ে গাঢ় হেসে বলল, এটা আজ থেকে তোমাকে দিয়ে দিলাম, কখনো সময় হলে পড়ে নিও। আমি এটা নিতে পারবো না। আমার দেওয়া কত কিছুই তো নাওনি তরি, এটা না হয় রাখো, আমার সেই আবদার। প্রচণ্ড অস্বস্তিতে এদিক ওইদিক দৃষ্টি ঘোরালো তরি। প্রণয়ের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল অতি সন্তর্পণে। ধৈর্যহীনভাবেই বলল, আপনি মুভ অন করছেন না কেন? কেন আমাকে বারবার অপরাধী বানাচ্ছেন? কে বললো মুভ অন করে নি? আমি দিব্যি আছি তরি, বাবা মা মেয়ে দেখছেন, বিয়েও করে ফেলবো কয়েকদিনের মাঝে। তরির প্রণয়ের কথা বিশ্বাস হচ্ছে না। প্রচণ্ড সন্দেহে মুখের আদল বদলে যাচ্ছে। এই লোক আসলে চাচ্ছে কি? হাব ভাব, এই হঠাৎ আচরণ, সব কেমন গোল মেলে। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, না হলে এইভাবে হাসতাম নাকি? আপনার হাসি স্বাভাবিক না। প্রণয় আরেকটু হাসলো। না পাওয়াতেই একটা শান্তি আছে তরি। এই যে তোমাকে পেলাম না, তোমাকে হারানোর ভয়টাও আর থাকলো না, কোনো পিছু টানও থাকলো না। এখন যা ইচ্ছে তাই করব।
বইটা দিয়ে প্রণয় বেরিয়ে গেল। তরি তখনও থম মেরে দাঁড়িয়ে আছে। তার কোথাও যেন খুব খুশি লাগছে, আবার প্রণয়ের জন্য খারাপও লাগছে। সে চাইলেও প্রণয়কে ভালোবাসতে পারছে না, কোনো অনুভূতি অনুভব করতে পারছে না। তার ধ্যান জ্ঞান একটা লোকের মাঝে সীমাবদ্ধ। তার নাম মাহাদ আইমান। ডিসেম্বর মাসের আগমন ঘটেছে আজ 5 দিন। আজকে বৃহস্পতিবার। সকাল থেকে একটু বেশি শীত শীত লাগছে। ঢাকা শহরে কিন্তু সচরাচর এমন শীত পড়ে না। রাস্তার মানুষগুলোকে দেখে কেমন আজব লাগছে তরির। যদিও সে আজব মানুষদেরই একজন। খুঁজে খুঁজে মোটা তাজা একটা সোয়েটার পরে এসেছে, অথচ সাংবাদিক মাহাদ আইমানের দাপট দেখো। এত শীতের মাঝে লোকটা সোয়েটার তো দূর, পাতলা একটা শার্ট পরে ঘুরঘুর করছে। তরি চোখ ছোট ছোট করে শুধালো, আপনার কি শীত করছে না? এটা কি পরে বের হয়েছে?